তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আজকে বহুল প্রত্যাশিত আলোচিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজকে নির্বাচন কমিশন থেকেও একটি নির্দেশনা দেওয়া হয়েছে, আমি সেটি একটু উল্লেখ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোট গ্রহণের দুদিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তার মানে শুক্রবার থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করা শুরু করবেন এবং ভোটের 2 দিন পরেও। মানে ভোট গ্রহণের কি কোনো আশঙ্কার কোনো বিষয় বা ভোটের পরেও কি ধরনের কোনো ঘটনা কি আশঙ্কা করছেন? আমি কয়েকটি বিষয় একটু বলি। তফসিল তো তফসিলের মতোই, তফসিল ঘোষিতই হয় নির্বাচন হওয়ানোর জন্য, কিন্তু যারা এটা ঘোষণা করেছেন তারা মনে করছেন যে নির্বাচনে যারা অংশ নেবেন তারা আচরণবিধি লঙ্ঘন করবেন, এবং এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে এটি কিন্তু মূলত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা অথবা নির্বাচন সংক্রান্ত যেসব অপরাধ হবে এগুলিকে এক ধরনের নিয়ন্ত্রণ করার জন্য, বিচার আচার করার জন্য তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বিচার করতে পারেন। প্রশ্ন হচ্ছে প্রথমত এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি, এই বিষয়টা নিয়ে অনেক জায়গাতে আপত্তি আছে। তাৎক্ষণিক বিচার ধরে নিলাম যে এটা খুবই জরুরি শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, কিন্তু যদি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়, এই যে এত মাস ধরে যে প্রতি মাসে মব হচ্ছে, এই সরকার মব নিয়ন্ত্রণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারলো না? নাকি নির্বাচনের সময় মব করলে অপরাধ, নির্বাচনের আগে মব করলে প্রতিবাদ? এইটা হচ্ছে রাজনৈতিক গোজামিল, এইটা হচ্ছে সিদ্ধান্তের অনিরপেক্ষতা, এইটা হচ্ছে জনগণকে বাদ দিয়ে নিজেদের মতো করে চিন্তা করা। জনগণের নিরাপত্তাই তো প্রধান। এই যে নির্বাচনী বিধি লঙ্ঘন হলে কি ঘটবে? নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, কিন্তু জনগণের সহায় সম্পত্তি আক্রান্ত হলে, জনগণ যদি বিনা কারণে বিনা অন্যায় কাউকে দিয়ে বা কোনো গোষ্ঠী দিয়ে আক্রান্ত হয়, যদি মাজার ভাঙা হয়, যদি কারো ব্যক্তি অপরাধের জন্য তার পরিবার পরিজনকে আক্রান্ত করা হয়, যদি শুধুমাত্র সন্দেহবশত অথবা ক্ষোভবশত বা ঘৃণাবশত একজন ব্যক্তি যে সরাসরি অপরাধের সাথে সংযুক্ত না তাকে আক্রমণ করা হয়, অথবা চাঁদাবাজি করার জন্য কাউকে অহেতুক হয়রানি করার জন্য এই কাজগুলি করা হয়, সেগুলি অপরাধ না? তো সেগুলির বিচার আচার কি হবে? শুধু নির্বাচনের সময় বিচার আচার, এর মানে কি? এইখানেই হচ্ছে অনিরপেক্ষতা, এবং এই জন্যই ফখরুল ইসলাম আলমগীর, আমি সেই প্রসঙ্গে আরেকটি জায়গায় আসি। আপনি কি চাচ্ছেন তুষার ভাই যে যেভাবে চলছে চলুক নির্বাচনে? না, আমি সেটা চলছে না। আমি শুধু এটাই দেখাতে চাচ্ছি যে আসলে আমাদের এই গোজামিলের কাজগুলি সবসময় চলতে থাকে। তখন তো আপনি বলবেন যে এতদিন তো ছিল, তা তফসিল ঘোষণার পরে এটার পরিবর্তন হলো না কেন? আমি শুধু বলছি যে এতদিন যে অবস্থায় চললো এটা হতে দিল কেন? কারণ কে আক্রান্ত হলো, কার ক্ষতি হলো, এই ক্ষতিটা কে বিবেচনা নেবে, কে এটার ক্ষতিপূরণ দিবে, এই বিষয়ে কোনো বিষয় নাই। মূলত নির্বাচনের সময় ক্ষমতাবানরা নির্বাচিত হওয়ার জন্য সব জায়গাতে হাঁটাহাঁটি করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই অন্তর্বর্তী সরকারের মাথায় এখনো কোনো ব্যথা নাই। আমার ধারণা তারা শুরুতেই কয়েক লক্ষ প্যারাসিটামল একসাথে খেয়ে নিয়েছেন, হ্যাঁ, যাতে মাথা ব্যথা না করে। কয়েক লক্ষ প্যারাসিটামল তারা একসাথে খেয়েছেন, খেয়ে তাদের কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই। তারা যেখানে মাথা দিবেন ওইটা নিয়ে তাদের ব্যথা, কিন্তু জনগণের মাথা বাঁচানোর জন্য তাদের মাথায় কোনো ব্যথা নাই, এবং এই সিদ্ধান্তের মধ্যে এটা বোঝা যাচ্ছে। আপনি যেটি উল্লেখ করতে যাচ্ছিলেন, আমি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি কি কথা বলেছেন? আমি একটা উদাহরণও দিই আপনাকে। এই কয়েকদিন আগে ফুয়াদ, আমার খুবই মানে আদরের একজন মানুষ, ফুয়াদকে যেভাবে আক্রান্ত করা হলো, এটা মব না? এবং এই ঘটনার কারণেই এত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে এত চিন্তা ভাবনা। তিনি অবশ্য মব বলতে এটি রাজি নয়, সেটা তার ব্যক্তিগত বিষয়, সে অনেক উদার গণতান্ত্রিক হতে পারে, কিন্তু এটা তো মব, একদল লোক। হ্যাঁ, এক অর্থে মব না যদি তাদের রাজনৈতিক পরিচয় থাকে, কিন্তু পত্রিকাগুলি কেউ তাদের রাজনৈতিক পরিচয় দেয় নাই, বলেছে জনতা। তো এটা কোন জনতা? তিনি সরাসরি বলছেন বিএনপির একাংশ, সেটা সে অভিযোগ করেছে। মবে যারা আক্রান্ত হয় তারাও অভিযোগ করেছে যে এটা অমুক জনতা তমুক জনতা, কিন্তু মব তো মবই। পরিচয় দিয়ে আসতে হবে, হাতে ব্যানার নিয়ে, পরিচয় নিয়ে দাঁড়িয়ে বলতে হবে যে এই রাজনৈতিক কারণে তাকে আমরা আক্রমণ করেছি। ব্যাপারটা কিন্তু তাই। যতক্ষণ পর্যন্ত একটি গোষ্ঠীর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা সকলে মিলে করেছে, এটা মব। এবার আসেন আপনার পরের প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি আমরা দেখেছি, তিনি বলেছেন যে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের যে মানবাধিকারের ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে অগ্রগতি হওয়ার কথা ছিল, সে অগ্রগতি হয়নি। এর পাশাপাশি তিনি আরেকটি কথা বলছেন, বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতের মৃত্যুর স্বাধীন তদন্ত ও আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহির আওতায় আনার কথা বলেছেন।
উনি পলিটিক্যালি খুব কারেক্ট মানুষ, তো উনি সব দিক ঠিক রেখে কথা বলেন এবং ওনার কথায় আসলে খুব একটা ভুল খুঁজে পাওয়া যায় না। কিন্তু উনি মূলত একটা গতানুগতিক দাবি জানিয়েছেন আর কি, এবং যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারে নাই, সেই কথা তো ধরেন একটু আগে আমিও বললাম। আমি আরেকটা উদাহরণ দিই। আমি একজন মানুষকে খুব ভালোবাসি, আমাদের প্রেস উইংয়ের দায়িত্বে যিনি আছেন, উনি কয়েকদিন আগে একটা স্টেটাস দিয়েছেন, সেখানে উনি ফুলবাড়ি কয়লা তোলা দরকার ছিল এরকম বলেছেন। এটা একটা চমৎকার যুক্তি। দেখেন, আমি প্রসঙ্গটা জোর করে টেনে আনছি, এটা কিছু মনে করবেন অবশ্যই, না, আমাদের কিছু মনে জানার করবেন প্রয়োজন না। আছে। কিন্তু পরে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি এএফপিতে যখন ছিলেন, এএফপিতে থাকলে এক ধরনের তিনি লিখতেন, কিন্তু এখন সরকারে ঢুকে উনি আরেক ধরনের লিখছেন, কারণ তার অভিজ্ঞতা ডিফারেন্ট হয়েছে। তো এএফপিতে থাকার সময় তার বিবেক কাজ করে নাই, বা দেশের জন্য যে বুদ্ধি সেটা কাজ করে নাই। একজন সাংবাদিক কি কোথায় চাকরি করছে সেটার কথা চিন্তা করে লেখালেখি করবে, নাকি অবশ্যই সে না। যেটা সত্য জানে সেই লেখালেখি সেটাই করবে সে। প্রবলেমটা এইখানেই। আমরা কি করে জানেন, আমরা শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকতে পারি না। এটা আমি ব্যক্তিগতভাবে আমাকে ওইখান থেকে আলাদা রাখছি না, কিন্তু আমরা নিরপেক্ষ থাকতে না পারলে আমরা সেটাকে আমরা সেটাকে অ্যাকনলেজ করি যে আমি এই জায়গাটাতে নিরপেক্ষ থাকতে পারি নাই। এই একই ঘটনা এই অন্তর্বর্তী সরকারের জায়গায় ঘটেছে। কিভাবে ঘটেছে আপনি দেখেন, একটা দল তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদত্যাগ করে, আবার সেই দল উপদেষ্টারা পদত্যাগ করার পরে জায়গা খালি রেখেছে, ওনারা আসবেন এই আশায়, এবং পত্রিকাতে সেটা রিপোর্ট হয়েছে। একজনের জন্য দূরবর্তী এলাকায় লক্ষ্মীপুর সম্ভবত, আরেকজনের জন্য ঢাকা 10 একেবারে ধানমন্ডি। হ্যাঁ, তো এই যে দুইটা আসন খালি রাখা হয়েছে, সাংবাদিকরা বলছেন যে ওনারা আসবেন বলে জায়গা খালি। ওনারা আসবেন কি করে জানে? এই জন্য জানে যে উপদেষ্টা যাই হোক না কেন, রাত্রেবেলা বাড়িতে গিয়ে তারা ছাগল জবাই করে খেত সবাই। যার বাড়িতে আপনি ছাগল জবাই করে খেয়েছেন তার বাড়ির খবর আপনি সবার আগে জানতে পারবেন, আবার ছাগল খেয়েছেন আরেকজনের। তো এইগুলা হচ্ছে অনিরপেক্ষতা। এগুলা নিয়ে কোনো কথা হয়েছে? হয় নাই। এবং এই যে অনিরপেক্ষতার জায়গা এরকম শত শত আছে। ছোট ছোট অনিরপেক্ষতা কি করে জানেন, সবগুলি এক জায়গায় জড়ো করলে বড় হয়ে যায়। আজকের পত্রিকায় খবর আছে স্বাস্থ্য সংস্কার কমিশনের সেটি চেয়ারম্যান। নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি সবই আগে থেকে। জি, আচ্ছা, আপনি মঞ্জু ভাইয়ের কাছে এই প্রশ্ন ঠিক আছে, আমি স্বাস্থ্য সংস্কার কমিশন এটা আসেন, তারপর এটি পরের দিকে আসি। আমি আগে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে আলোচনা করি। মঞ্জু ভাইয়ের কাছে আসতেছি। মঞ্জু ভাই, গত রোববারের পর থেকেই আপনারা একটি কথা বলছেন যে আসলে যে নির্বাচনের পরিস্থিতি আসলে কি হবে, যেখানে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা বলা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারাও কিন্তু দায়িত্ব পালন করেছে। যে ঘটনাটি ঘটেছে তাদের সামনেই এই ঘটনাটি ঘটেছে, যেটি অভিযোগ করা হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি যথেষ্ট মানে আসলে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, নাকি আসলে রাজনৈতিক দলগুলোর তাদের সংস্কৃতিটা পরিবর্তন করা জরুরি? হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে দেখেন, তফসিল ঘোষণাটা কিন্তু একটা অগ্রগতি আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্য। কারণ এতদিন কথা ছিল যে ইলেকশন আদৌ হবে কি না, কথা বিএনপি প্রশ্ন তুলেছিল যে এই সরকার ইলেকশন করতে চায় না, তারা লম্বা সময় ধরে থাকতে চায়। তারপরে জুনে না ডিসেম্বরে না এপ্রিলে না, এই নানা পথ পরিক্রমায় আমরা কিন্তু এখন একটা ফিক্সড জায়গায় এসে পৌঁছেছি